ভিউয়ার্স আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এখন মূল ক্লাসটি শুরু করছি। সবাই ক্লাসের দিকে খেয়াল করবেন এবং মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে, কারণ শিখতে হলে আপনাকে মনোযোগী হতে হবে। যাই হোক, পাওয়া ইংরেজি কি বলেন? পাওয়া ইংরেজি হচ্ছে আমরা জানি যে গেট, জিইটি গেট। গেট মানে পাওয়া। এখন গেটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের জানতে হবে যে গেট, গট এবং গট আমরা ইউজ করতে পারি। গেট গট গট, তবে এখানে কিন্তু গট ছাড়া আপনি গটেনও উল্লেখ করতে পারেন, যে গেট গট গট এটা না দিয়ে আপনি গেট গট গটেনও বলতে পারেন। আবার গেট গট গট এটা বললেও হবে। আপনি এখন একটা বাক্য তৈরি করেন যে আমি গতকাল তোমার মেলটি পেয়েছিলাম। গেট মানে পাওয়া, পাওয়া দিয়ে বাক্য তৈরি করলেন, মানে এই পাওয়া শব্দটি আপনার বাংলা বাক্যের মধ্যে থাকতে হবে, সেটাকে ইংলিশ করবেন। আমি গতকাল তোমার মেলটি পেয়েছিলাম। গতকাল পেলে কোন টেন্স? পাস্ট টেন্স। আই গট ইউর মেল, তাহলে কি হবে? আই গট ইউর মেল, আমি তোমার মেলটি পেয়েছিলাম। এই যে আমি বাক্যটি লিখলাম যে আই গট ইউর মেল, এবার কি হবে? কবে পেয়েছিলেন? গতকাল, তাহলে হবে ইয়েস্টারডে। আই গট ইউর মেল ইয়েস্টারডে। আপনি যদি নেগেটিভ করতে চান যে আমি গতকাল তোমার মেলটি পাইনি, তাহলে কি বলতে হবে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে নেগেটিভ করতে গেলে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড নট, তাহলে আই আপনি বলবেন ডিড নট, যেটাকে আপনি শর্ট ফর্মে ডিডন্ট বলতে পারেন। আই ডিড নট গেট বলবেন গেট ইয়োর মেল। ইয়েস্টারডে শব্দটা শেষে দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আই ডিড নট গেট ইউর মেল, আমি তোমার মেলটি পাইনি। কিন্তু ডিড নট ইউজ করলে তারপরে কিন্তু এই মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, খেয়াল রাখবেন। আই ডিড নট গট রাখা যাবে না, লিখতে হবে আই ডিড নট গেট। এটা হচ্ছে গ্রামারের নিয়ম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আবার গেটের কয়েকটা ব্যতিক্রম ব্যবহার রয়েছে, যেরকম গেট মানে যে শুধুমাত্র পাওয়া এরকম না হয়ে গেট মানে অনেক সময় হওয়াও হতে পারে। যেমন আমি বলতেছি যে ইয়োর আইজ মানে আপনার চোখগুলো, ইয়োর আইজ আর গেটিং স্মলার, তোমার চোখগুলো ছোট হয়ে আসছে। কেন ছোট হয়ে আসছে? হয়তো ঘুম আসছে, তাই আমি বলছি যে ইউর আইজ আর গেটিং স্মলার, তোমার চোখগুলো তো ছোট হয়ে আসছে। আবার আমি বলতে পারি যে ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে, মানে কি তুমি দিন দিন মোটা পাচ্ছ, গেটিং পাচ্ছ, নো হচ্ছ মানে কি হওয়া, তাহলে ইউর গেটিং ফ্যাট ডে বাই ডে, তুমি দিন দিন মোটা হচ্ছ বা হয়ে যাচ্ছ। তাহলে গেট মানে কিন্তু ভিন্ন ভিন্ন মানেও হতে পারে, শুধুমাত্র যে পাওয়া হবে ব্যাপারটা তা কিন্তু না। তো গেটের মানে কোথায় কি দাঁড়াবে, আসলে আপনি যদি সিচুয়েশনটি বুঝতে পারেন যে কোন সিচুয়েশনে কোন বাক্যটি ব্যবহার হচ্ছে, দেন ইট উইল বি ইজি ফর ইউ টু সর্ট আউট দ্য মিনিং, মানে বের করাটা সহজ হবে। তাহলে আমরা জানি যে গিভ মানে কি? গিভ মানে দেওয়া। গিভের তিনটা ফর্ম আমাদেরকে জানতে হবে, আর গিভের তিনটা ফর্ম হচ্ছে গিভ, গেভ, গিভেন। গিভ, গেভ, গিভেন। তো এখন আমি বললাম যে সে আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিল। উপহার ইংরেজি গিফট, আর দেওয়া ইংরেজি এখানে আমরা গিভ ইউজ করব। বাট সে আমাকে একটি উপহার দিয়েছিল, এটা কোন টেন্সে যাচ্ছে? পাস্ট টেন্সে যাচ্ছে। তো পাস্ট টেন্সে যাবার জন্য আপনাকে এখানে বলতে হবে যে হি গেভ মি। গিভ মি দিলে হবে না, গেভ। হি গেভ মি আ নাইস গিফট, সে আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিল। বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট নেগেটিভ নাও, আপনি যদি এখন নেগেটিভ বাক্য করতে চান, তাহলে কি বলবেন? যে সে আমাকে একটি সুন্দর উপহার দেয়নি, তাহলে হি ডিডন্ট গিভ। খেয়াল করবেন এখানে গেভ ছিল, এখানে গিভ হয়ে গেছে, তার মানে কি ডিডের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ভার্বটি ফিরে আসে, এটাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে হি ডিডন্ট গিভ মি আ নাইস গিফট, তাহলে ডিডের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা গ্রামারের নিয়ম। তারপরে হ্যাঁ, সব জায়গায় যে দেওয়া অর্থে আপনার গিভ ব্যবহার করতে পারবো তা কিন্তু না। আপনি হয়তো বললেন যে আমি গতকাল একটি বক্তব্য দিয়েছিলাম, কোনো একটা জায়গায় কোনো অনুষ্ঠানে মিটিংয়ে আপনি স্পিচ দিয়েছিলেন। এখন আপনি যদি বলেন যে আমি তাকে উপহার দিয়েছিলাম, তার মানে তাকে কোনো বস্তুগত জিনিস দিয়েছিলেন, সে নিয়েছিল। আবার আপনি বলেন যে আমি বক্তৃতা দিয়েছিলাম, এখন বক্তৃতা কাউকে দিয়েছিলেন, সে কি নিয়ে চলে গেল, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে প্রদান করা, তাই না? ডেলিভার করা, যেটাকে আমরা বলি, এই যে বললাম ডেলিভার। তাহলে এইখানে কিন্তু দেওয়া অর্থে আপনাকে ডেলিভার ইউজ করতে হবে। তাহলে আপনি বলেন যে আমি গতকাল বক্তব্য দিয়েছিলাম, তাহলে আই ডেলিভার্ড স্পিচ ইয়েস্টারডে। আই ডেলিভার্ড স্পিচ ইয়েস্টারডে, এইভাবে কিন্তু এটা করতে হবে। মানে গিভের যে দেয়া অর্থে যে সব জায়গায় গিভ ব্যবহার করা যায় না, সেটা আমি বোঝাতে চাচ্ছিলাম। সো ইটস ডিফারেন্ট। আই থিঙ্ক ইউ গট ইট। ডিয়ার লার্নার্স, নাও আইড লাইক টু টক অ্যাবাউট গো। গো মানে কি? যাওয়া, আমরা জানি। তাহলে গোর তিনটা ফর্ম হচ্ছে ইয়েস, গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা প্রয়োজন হলে নোট করে নিতে পারেন, বাট এটা খুব সহজ ব্যাপার, এটা নিয়ে সমস্যা থাকার কথা না, আপনারা অনেকে এটা জানেন। গো, ওয়েন্ট, গন। বাক্য তৈরি করতে হবে। সে স্কুলে যায়, বাক্য কি হবে? হি গোজ টু স্কুল। আচ্ছা, এর পরে গো না দিয়ে গোজ কেন দিলাম?
সে স্কুলে যায়, এই কথাটিতে বর্তমানের কথা, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই কারণে কিন্তু আমরা বলতেছি যে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি বা কোনো নাম এরকম হলে তারপর ভার্বের সাথে এস বা ইয়েস দিতে হয়, গ্রামারের নিয়ম। ওকে, তাহলে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এবার আমি যদি নেগেটিভ করতে চাই যে সে স্কুলে যায় না, তাহলে কি বলবো? হি ডাজন্ট গো টু স্কুল, হি ডাজন্ট গো টু স্কুল। কিন্তু একটা লক্ষণীয় বিষয়, হি ডাজন্ট গো লিখেছি, এবার কিন্তু আর গোজ লিখি নাই। কারণ কি? আমরা যখন ডাজ ইউজ করব কোনো বাক্যে, যে ওই বাক্যটি ইন্টারোগেটিভ করার জন্য অথবা নেগেটিভ করার জন্য যখন আমরা ডাজ অংশটুকু নিয়ে আসব, তখন কিন্তু মনে রাখতে হবে ডাজের পরে আবার মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। ডাজের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, এর সাথে কোনো এস বাই এস কিছুই যোগ করা যাবে না। মূল ফর্মটি যেটা সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে সে স্কুলে যায় না, হি ডাজন্ট গো টু স্কুল। আবার গোর একটা ব্যতিক্রম ব্যবহার হয়েছে, যেমন আমি একটা বাক্য বললাম, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। দিস ইজ দ্য গো অফ দ্য ডে মানে কি? এটা হচ্ছে দিনের যাওয়া। এখানে গো মানে যাওয়া, আসলে এটা যাওয়া না, এটাই হচ্ছে কালের ধারা, কালের নীতি, কালের নিয়ম। আমরা এরকম বলি না, এখনকার নিয়ম এটাই, অর্থাৎ এটাই কালের ধারা। এই ধারা বা রীতিনীতি বোঝাতে কিন্তু আমরা এই গোটা ব্যবহার করতে পারি। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এটাই কালের ধারা। দ্যাটস ডিফারেন্ট। ওকে, নাও টেক এ লুক প্লিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রো। গ্রো মানে কি? জন্মানো। ওকে, সো গ্রো, গ্রু, গ্রোন ফর্মগুলো হচ্ছে গ্রো, গ্রু, গ্রোন মানে হচ্ছে জন্মানো। এখন আমরা বললাম যে কৃষকরা ফসল জন্মায়, ফসল ইংরেজি ক্রপস, জন্মানো হচ্ছে গ্রো। তাহলে কৃষকরা প্লুরাল, দ্য ফার্মার্স গ্রো ক্রপস, দ্য ফার্মার্স গ্রো ক্রপস। তবে গ্রো মানে যে শুধুমাত্র জন্মানো তা কিন্তু নয়, গ্রো মানে বেড়ে ওঠাও হতে পারে। যে আমি বললাম যে আমি ঢাকায় বেড়ে উঠেছিলাম, মানে আমি ছোটবেলায় থেকে বড় হয়েছি ঢাকাতে, এরকম কিছু। তো বললাম যে আই ওয়াজ গ্রোন আপ ইন ঢাকা। আই ওয়াজ গ্রোন আপ ইন ঢাকা মানে কি? আমি ঢাকায় বেড়ে উঠেছিলাম বা ঢাকায় বড় হয়েছিলাম। সো গ্রো বুঝতে পেরেছেন? গ্রো তিনটা ফর্ম হচ্ছে গ্রো, গ্রু, গ্রোন। খেয়াল রাখবেন। ডিয়ার লার্নার্স, নাও টেক এ লুক। একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে HANG, হ্যাং। এই হ্যাং শব্দটির মানে কি? এখন হ্যাং শব্দটি যদি আমি প্রথমে এভাবে বলি যে হ্যাং, HANG। এখন এই যে হ্যাং, হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া হতে পারে, আবার ঝুলানো হতে পারে। এখন পার্থক্য কোথায়? পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। তবে ঝুলানো অর্থে যদি হ্যাং হয়, যেমন ঝুলানো, আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাং, হাং, হাং, এখানে HUNG, হ্যাং, হাং, হাং, এটা হচ্ছে ঝুলানো। আর যখন ফাঁসি দিয়ে বোঝাবে তখন মূল ফর্মটি ঠিক থাকবে হ্যাং, তবে এক্ষেত্রে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে ED যোগ করতে হবে, অর্থাৎ হ্যাং, হ্যাংড, হ্যাংড। ফাঁসি দেওয়া হলে অতিরিক্ত কিছু যোগ করতে হবে, তাহলে হ্যাং, হ্যাংড, হ্যাংড। আর ঝুলানো হলে হ্যাং, হাং, হাং, ভিতরে ভাওয়াল পরিবর্তন করে দিলে হয়ে যাবে। বানানটা খেয়াল রাখবেন। তাহলে ঝুলানো হ্যাং, হাং, হাং, হ্যাং, হাং, হাং, আর ফাঁসি দেওয়া হ্যাং, হ্যাংড, হ্যাংড, হ্যাং, হ্যাংড, হ্যাংড। ওকে, এখন বাক্য তৈরি করবো। আমি তাকে শার্টটি, মনে করেন একটা শার্ট আছে, আমি তাকে শার্টটি ঝুলিয়ে রাখতে বলেছিলাম, শার্টটি ঝুলিয়ে রাখতে বলেছিলাম। তাহলে আই টোল্ড হিম টু হ্যাং দ্য শার্ট, আই টোল্ড হিম টু হ্যাং দ্য শার্ট। আবার আমরা আরেকটা বাক্য বলতে পারি যে লোকটিকে কিসের দায়ে? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লোকটিকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে দ্য ম্যান অর্থাৎ হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কেন? খুনের দায়ে। তাহলে খুনের দায়ে তাকে, বা হত্যার দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আই থিঙ্ক ইউ গট ইট। একটু খেয়াল রাখবেন। ডিয়ার লার্নার্স, শোনা ইংরেজি কি? আমরা জানি যে শোনা ইংরেজি হিয়ার, HEAR, এবং হিয়ারের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হার্ড, হার্ড। হিয়ারের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হার্ড, হার্ড। হিয়ার, হার্ড, হার্ড। হিয়ার, হার্ড, হার্ড। বাট আমরা অনেকে কিন্তু এই জায়গায় উচ্চারণটা একটু ভুল করে ফেলি। সেটা কি? যে অনেকে কিন্তু আমরা হিয়ার, হিয়ার্ড, হিয়ার্ড এরকমভাবে উচ্চারণ করি। যারা উচ্চারণ করেন তারা এখন মনে মনে হয়তো ভাবছেন যে হিয়ার, হিয়ার্ড, হিয়ার্ড, এটা তো আমিও বলি। আসলে হিয়ার, হিয়ার্ড, হিয়ার্ড নয়, হিয়ার, হার্ড, হার্ড। আবার এই হার্ড উচ্চারণ করলে এই যে RD, হার্ড, এই ধরনের একটা ওয়ার্ড আলাদা আছে আমরা জানি, সেটার মানে হচ্ছে কঠোর, হার্ড ওয়ার্ক করতে হবে, তাই না? আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, সেটা আলাদা বিষয়। কঠিন বা কঠোর, হার্ড, এই যে RD ওটা হার্ড, আবার এই যে ERD, এই দুটোর উচ্চারণও হার্ড হবে। তাহলে আপনি বলবেন হিয়ার, হার্ড, হার্ড, হিয়ার, হার্ড, হার্ড। এখন একটি বাক্য তৈরি করুন যে আমি এই শব্দটি পরিষ্কারভাবে শুনতে পাই। তাহলে আমি শব্দটি, কোনো একটা শব্দ পরিষ্কারভাবে, আমি বললাম শব্দটি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন? আপনি বললেন হ্যাঁ, আমি শব্দটি পরিষ্কারভাবে শুনতে পাই। তাহলে আই ক্যান হিয়ার দ্য সাউন্ড ক্লিয়ারলি, আই ক্যান হিয়ার দ্য সাউন্ড ক্লিয়ারলি। ওকে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি, এরকম বলা যেতে পারে। ক্যান ইউ হিয়ার মি। ওকে, তাহলে হিয়ার দিয়ে এইভাবে বাক্য তৈরি করতে পারি। তাহলে উচ্চারণ হচ্ছে হিয়ার, হার্ড, হার্ড।
বলুন তো লুকিয়ে থাকা ইংরেজি কি আসলে? বলুন তো লুকিয়ে থাকা ইংরেজি কি? লুকিয়ে থাকা ইংরেজি হচ্ছে এই যে হাইড। হাইড মানে কি? লুকানো কোনো কিছু, তাই না? তো এই লুকিয়ে থাকা যে হাইড, এই হাইডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হিড, হিডেন। অর্থাৎ হাইড, হিড, হিডেন, হাইড, হিড, হিডেন মানে হচ্ছে লুকানো। বাক্য তৈরি করলাম যে তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো না। তাহলে কি হবে? তুমি নিজেকে লুকানোর চেষ্টা করো না, ডোন্ট ট্রাই, চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু হাইড ইয়োরসেলফ, মানে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করো না, এটাই বলতে চাচ্ছি। তাহলে ডোন্ট ট্রাই টু হাইড ইয়োরসেলফ। তাহলে হাইড মানে কি? লুকানো। এখানে আমরা বলবো হাইড, হিড, হিডেন, হাইড, হিড, হিডেন। ওকে, এবার যে ভোকাবুলারি দুইটা আমি দেখাবো বা বলবো সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন হিট, হিট, হিট। হিট মানে কি? আঘাত করা, আমরা জানি। তাহলে আঘাত করা ইংরেজি হচ্ছে হিট, 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 হিট। যার তিনটা ফর্ম একই রকম, হিট, 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 হিট। বাট দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ড, আর একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি হার্ট, যার অর্থ আঘাত করা। তবে হিট বলতে আমরা কিন্তু ফিজিক্যালি কাউকে আঘাত করছি, কাউকে প্রহার করতেছি, সেটা একটা হিট, আলাদা বিষয়। বাট হার্ট কিন্তু এরকম ফিজিক্যালি কোনো আঘাত করা না, এটা হচ্ছে যে ভিতরে মানসিকভাবে আঘাত। কেউ কারোর কোনো কথাই ব্যথা পায়, কষ্ট পায়, হ্যাঁ, এইরকম, সেটা হচ্ছে যে মানসিক আঘাত বলা হয়, এবং সেটাকে আমরা বলতে পারি যে হার্ট। তো আপনি হিট দিয়ে বাক্য তৈরি করলেন যে ডোন্ট হিট হিম, তাকে প্রহার করো না, মেরো না। হয়তো তাকে কেউ মারছে, প্রহার করছে, আপনি বললেন যে ডোন্ট হিট হিম, তাকে প্রহার করো না। হ্যাঁ, ডোন্ট হিট দ্য বল, বলটিকে আঘাত করো না, এরকম আমরা বলতে পারি। তাহলে ডোন্ট হিট হিম, তাকে প্রহার করো না। আচ্ছা, আবার যদি হার্ট দিয়ে বাক্য করি, যে আমি বললাম যে আমি কাউকে হার্ট করতে পছন্দ করি না, মানে কি? ভিতরে হৃদয়ে আঘাত করতে, তাই না? আমি বললাম যে আই ডোন্ট লাইক টু হার্ট, আই ডোন্ট লাইক টু হার্ট। আমি কাউকে, অ্যানিয়ন, তাহলে আপনি অ্যানিয়নটা যোগ করে দেন এখানে, কাউকে আঘাত করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু হার্ট অ্যানিওয়ান, আমি কাউকে আঘাত করতে পছন্দ করি না। তাহলে আঘাত করে দুইটা পেলাম, হিট, 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 আরেকটা পেলাম হার্ট, হার্ট, হার্ট।